রাষ্ট্র ঘোষণা করি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে, বন্ধুত্বের আচরণ পাবে, প্রভুত্ব করতে আসবে, চোখ উপড়ে ফেলা হবে। সংগ্রামী খুলনাবাসী, একটা তিক্ত অভিজ্ঞতার কথা বলি। আজ আগস্ট বিপ্লব, 5ই আগস্টের এই বিপ্লব, এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানকে ব্যর্থ করার, এই বিপ্লবকে ব্যর্থ করার অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের এই বিপ্লবের অর্জনকে ছিনতাই করার পায়তারা চলছে। আমাদের অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে, যে বিপ্লবের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে, যে বিপ্লবের অঙ্গীকার ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, এই বিপ্লব ছিল, এই সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম, এই যুদ্ধ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ আর পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়, স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার পর, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যেই আমাদের অর্জিত সেই বিজয়কে ছিনতাই করা হয়েছে। বাংলাদেশের বাইরে থেকে অন্য একটি রাষ্ট্র তাদের চিন্তা চেতনার আলোকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিল, আর সেই প্রেসক্রিপশনকে সামনে রেখে আমার দেশের সুশীল নামক কিছু কুশীল এই জাতির অভিপ্রায়, বাংলাদেশের মানুষের ইচ্ছা, বাংলাদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি সংবিধান এদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দিল। 71-এর মুক্তিযুদ্ধের নামে 72-এর ষড়যন্ত্রের চেতনা শুরু হলো। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ 72-এর চেতনায় বিশ্বাসী নয়, বাংলাদেশের মানুষ 71-এর চেতনায় বিশ্বাসী। তোমরা 71-এর সেই চেতনাকে ছিনতাই করার পায়তারা চালিয়েছিলে। বিগত 50 বছর এদেশের মানুষের ইচ্ছা, তাদের অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে তোমরা দেশকে শাসন করেছো, শোষণ করেছো, এদেশের মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে তোমরা বঞ্চিত করেছো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ বলতে চাই, 71-এর সংগ্রামের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছিল, 2024-এর 5ই আগস্টের এই বিপ্লবের অর্জনকেও ছিনতাই করার পায়তারা চলছে। এদেশটাকে আবার ইসলাম শূন্য করার, এদেশের রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, কৃষ্টি কালচার থেকে ইসলামকে মাইনাস করার পায়তারা চলছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন এই 2024 সালের জুলাই এবং আগস্ট মাস জুড়ে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল আমরা দেখেছি। সেই আন্দোলনে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলোর, বিভাগীয় এবং জেলা শহরগুলোর উত্তপ্ত রাজপথের চিত্র আমরা দেখেছি, গণমাধ্যমে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। আমাদের ছেলেরা তারা মিছিল করছে, আমাদের ছেলেরা স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলছে। যখনই নামাজের সময় হলো, সঙ্গে সঙ্গে একজন ছাত্র অথবা একজন স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল। আরেকজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজে ইমামতি করলো। তার ইমামতিতে শত সহস্র আমাদের সন্তানেরা রাজপথে দাঁড়িয়ে রাজপথের উত্তপ্ত পিচ, ঢালাই পিচকে জায়নামাজ বানিয়ে রবের দরবারে তারা সেজদায় লুটিয়ে পড়ল। আর সেই নামাজের পরে দুহাত তুলে
মালিকের কাছে ফরিয়াদ করলো, ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য কামনা করলো, স্বৈরাচারের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে ফরিয়াদ জানিয়ে তারা সাহায্য চাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গায়েবী সাহায্য করলেন। আল্লাহর সাহায্য প্রাপ্ত এই ক্ষুদ্র কাফেলা, ছাত্র সমাজের এই সংগ্রাম এমন দাবানল হয়ে জ্বলে উঠল শেখ হাসিনার মতো স্বৈরাচারী শক্তি, যার পাশে ছিল নরেন্দ্র মোদীর মতো এক নরঘাতক পিশাচ। 15টা বছর পর্যন্ত তোমরা বাংলাদেশের মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছ। তোমরা একটা বারের জন্য বাংলাদেশের মানুষের কথা ভাবো নাই। তোমরা ভেবেছ বাংলাদেশের ক্ষমতার মসনদের মধ্যে তোমাদের এক সেবা দাসীকে বসায় রাখতে হবে। এজন্য তোমরা সেই সেবা দাসীকে একতরফা সমর্থন দিয়েছ। আন্তর্জাতিক বিশ্বকে তোমরা বাংলাদেশ সম্পর্কে মিস ইনফরমেশন দিয়েছ। বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছ। বিনিময়ে এই সেবা দাসী তোমাদেরকে বাংলার বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিয়েছে, একতরফা কালো চুক্তি করেছে। এভাবেই তোমরা দিনের পর দিন আমাদেরকে শোষণ করেছো, জুলুম করেছো, আর আমাদের কাঁধের উপর শেখ হাসিনাকে বসিয়ে রেখে একতরফা তোমরা বাংলাদেশটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করেছো। এভাবে বাংলাদেশকে জুলুম এবং অত্যাচারের এক বদ্ধভূমিতে পরিণত করেছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনা যার ব্যাপারে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল, একটা কথা মানুষ সবাই ভাবতে শুরু করেছিল, যেই কথাটা কত সুন্দরভাবেই না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরাতুল হাশরে বলেছে। আল্লাহ বলেছেন, মা যানানতুম ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ বলেন, হে জনগণ, তোমরাও মনে করেছিলে হাসিনাকে পতন ঘটানোর কোনো শক্তি নাই। শেখ হাসিনা এবং তার দালালরা তারাও মনে করেছিল এই হাসিনা যতদিন আছে তার মৃত্যু পর্যন্ত তাকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি নাই। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ বলেন যে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন যেটা ইতিপূর্বে কেউ কল্পনাও করে নাই। সেভাবেই আমার আল্লাহ পাকড়াও করেছেন। আবাবিলের মতো ছোট্ট ছোট্ট ছাত্ররা তারা বুকের রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলো। তাদের একজনকে হত্যা করলে 10 জন নেমে আসে, 10 জনকে হত্যা করলে 100 জন মিছিলে নামে। এদেশের মানুষ শুধু নয়, সারা পৃথিবীকে অবাক করে দিয়ে আমার বাংলার মায়েরা সন্তানদেরকে নিয়ে রাজপথে নামলো। আমাদের মায়েরা সন্তানদেরকে বলল, যাও দেশের মানুষকে মুক্ত করো। আমি মা হিসেবে আমার সন্তানকে সংগ্রামের জন্য উৎসর্গ করলাম। স্যালুট জানাই বাংলাদেশের সেই মায়েদেরকে, যে দেশের মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠাতে পারে, সেই জাতিকে দাবায় রাখতে পারে না কেউ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে আজ আমাদের প্রধান লক্ষ্য, আমাদেরকে যেই বিষয়টা প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে, কোনোভাবেই আগস্টের 5 তারিখের বিপ্লবকে যেন কেউ ছিনতাই করতে না পারে। বাংলাদেশের ছাত্র জনতাকে আমি একদিকে যেমন সালাম জানাই, অপরদিকে তাদেরকে আমি সতর্ক করতে চাই, তোমরা সতর্ক থেকো, তোমরা হুঁশিয়ার থেকো, তোমরা তোমাদের সূচিত ঐক্যকে দৃঢ় এবং মজবুত রেখো। কোন ভিনদেশী অপশক্তি, দেশ বিরোধী কোন চক্র যেন তোমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে।
বলবো ছাত্র জনতা, আলেম সমাজের পরামর্শ নিও, আলেম সমাজের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ দিও। আলেম সমাজকে বলবো, আপনারা এই বিপ্লবকে সমর্থন দিতে থাকুন, এই ছাত্র জনতাকে আপনারা পরামর্শ দিতে থাকুন, তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকুন। ইসলামী নেতৃত্ব যদি এই ছাত্র সমাজের পাশে থাকে, ইনশাআল্লাহ আমরা ছাত্র জনতার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ উপহার পাবো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার কথা বলতে গেলে হৃদয় কেঁপে উঠে, রাগে ক্ষোভে সকল রক্তগুলো আমাদের মাথায় জমাট বেঁধে যায়। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে। শেখ হাসিনার 50 বছরের রাজনীতির মৌলিক দুটি দর্শন ছিল। শেখ হাসিনার রাজনীতির প্রথম দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা রাজনীতি করেছে, প্রতিশোধের রাজনীতি করেছে। 1975 সালের 15ই আগস্টের অভ্যুত্থান যখন ঘটে, শেখ হাসিনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই অভ্যুত্থানে নিহত হন। সেই অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সাহেবের গোটা পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়। সেই হত্যাকাণ্ডে নিহত নিরপরাধ নারী শিশুদের জন্য আমাদের সমবেদনা রয়েছে। কিন্তু কথা হলো, সমবেদনা শুধু 15ই আগস্টের নিহতদের জন্যই। 15ই আগস্টের আগে বাকশালীদের হাতে শেখ মুজিবুর রহমান সাহেব 71-এর মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 71-এর মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভঙ্গ করে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় বাকশাল কায়েম করে এদেশের প্রতিটি মানুষের অধিকারকে তিনি কেড়ে নিয়েছিলেন। প্রতিবাদ করেছিল এদেশের মানুষ। যারা প্রতিবাদ করলো, সেই প্রতিবাদী জনতার ভাগ্যে কি জুটেছিল ইতিহাস খুলেন। জাসদের নেতারা, ইনু তোমার আজকের এই পরিণাম কেন হয় বুঝো না? কেন জনতা তোমাকে লাথি মারে? একটু কারাগারের অন্তরালে বসে নতুন করে ভাববার আমি আহ্বান জানাই। মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবার চিন্তা করেছিলে, ঘোষণা দিয়েছিলে। কেন দিয়েছিলে সেদিন? তোমাদের 30,000 যুবককে তুলে নিয়ে শেখ মুজিবের গুন্ডা বাহিনী খুন করেছিল। শেখ হাসিনা, তুমি শুধু 15ই আগস্টের নিহতদের জন্য কান্না করো। কানতে কানতে 50 বছর এদেশের মানুষকে ধোঁকা কম দাও নাই। 15ই আগস্টের নিহতরা যেরকম তাদের রক্তের দাম আছে, তাদের হাতে, তোমার বাবার হাতে, তোমার বাবার বাকশালীদের হাতে আমার বাংলার 30,000 মায়ের কোল খালি হলো। সেই মায়েদের চোখের অশ্রুর কোনো মূল্য নাই। আমার সেই সকল তরতাজা 30,000 যুবকের জীবনের কোনো দাম নাই। তোমার কাছে যদি 30,000 যুবকের প্রাণের কোনো দাম না থাকে, এদেশের মানুষের কাছে 15ই আগস্টের নিহতদের কোনো মূল্য থাকে। আগস্টের ঘটনার পরে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বক্তব্য দিল শেখ হাসিনা। বলল যে জাতি তার বাবাকে হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এটা ওপেন ঘোষণা। আজও মিডিয়া জগতে শেখ হাসিনার সেই ঘোষণা এখনো পর্যন্ত খুঁজে পাবেন। 1975 সাল থেকে 2024 সাল 15ই আগস্ট থেকে 5ই আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। আমার কাছে আশ্চর্য লাগে, একটা বিধবা নারী
ছেলে মেয়ে দুটোটা বিদেশে সেটেল, একটা বোন আছে সেই বোনের ফ্যামিলিও বিদেশে সেটেল। কত টাকা লাগে? লক্ষ কোটি টাকা আমার গরিব দেশ থেকে পাচার করলা। আমার দেশের শ্রমিকরা মেহনত করে, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, রেমিটেন্স যোদ্ধারা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায় আর আশা করে বাংলাদেশটা উন্নত হবে। তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে, বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিলে। কেন এত টাকা চুরি করলে? পরে আমি নিজেই খুঁজে পেয়েছি এর উত্তর। আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না, কিন্তু এই টাকাগুলো তারা চুরি করেছে শুধু এজন্য যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করেছে সে। বাংলাদেশের মানুষ কোন এক সময় তোমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল, তুমি গেলে আরেক দেশে, সেই দেশে যাওয়ার পর যেই লোক হজ করে পট্টি বেঁধে মাথা হাতে তসবি নিয়ে ক্ষমতায় গেলে, আরেকটা দেশে যাওয়ার পর তোমার কপালে তিলক পরায় দেয়, হাসি মুখে তুমি মেনে নাও। তোমাকে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী, তুমি হাসিতে গদগদ হও। বাংলাদেশের মানুষ তো সেদিনই তোমাকে বলেছিল আমরা আমাদের ক্ষমতার মসনদে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, তিলকওয়ালী মুখ্যমন্ত্রী দেখতে চাই না। তুমি সেদিন বাংলাদেশের মান মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিলে। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশটাকে ধ্বংস করার রাজনীতি। এই ধ্বংস করে সে ৭৫-এর প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে। আর তার রাজনীতির দ্বিতীয় দর্শনটা ছিল ডিভাইড অ্যান্ড রুল। সেই ব্রিটিশ বেনিয়াদের তাদের যে পলিসি, তাদের যে কূটনীতি, সেই নীতির আলোকে বাংলাদেশটাকে ডিভাইড অ্যান্ড রুল, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। অথচ শেখ হাসিনার পরিবারের একজন সন্তান মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করে নাই। আর মুক্তিযুদ্ধের পরে তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের প্রধান ডিলার। ভালো কথা, এরপরে বাংলাদেশকে বিগত ৫৫ বছর ধরে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে। উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করা নয়, উদ্দেশ্য ছিল দেশটাকে বিভক্ত করা। দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এদেশ অন্য কোন দেশের করতলগত হবে না। এই জন্য দেশকে বিভক্ত করে রাখতে চেয়েছে। এই দুই পলিসি, একটা হলো প্রতিশোধের রাজনীতি, আরেকটা হলো বিভক্ত করার রাজনীতি। ৫০ বছর এই খেলাই বাংলাদেশে শেখ হাসিনা খেলেছে। বিভক্ত করার আরেকটা নির্মম কৌশল ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, সেটা হলো সংখ্যালঘু ইস্যু। সংখ্যালঘুদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে শেখ হাসিনার তার সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কালনাগিলি হয়ে ছোবল মারত, দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসতো। এই